একদিকে মুখ্যমন্ত্রী বলছেন যে ওয়াকফ আন্দোলন করবেন না, ওয়াকফ আন্দোলন করলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। অন্যদিকে পশ্চিমবঙ্গের পুলিশকে বলছে তোমরা এটার গার্ড করো, এরা যাতে বিপদে না পড়ে, তোমরা পুলিশ পারমিশন দিচ্ছে। তাহলে দুটো হয় কি করে? তাহলে বুঝতে হবে এটাও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা কৌশল। কৌশলটা এই আইন বাঁচিয়ে, যুক্তরাষ্ট্রীয় কাঠামোর আইন বাঁচিয়ে তিনি মুখে বলছেন, সরকারের একজন দায়িত্বশীল সরকারের মুখ্যমন্ত্রী হিসাবে বলছেন এই আন্দোলন করবেন না, কিন্তু আন্দোলনকারীদের উৎসাহ দিচ্ছে তোমরা আন্দোলন করো, তোমাদের আন্দোলন না করলে বিপদ। তাহলে আমরা যারা আন্দোলনকারী, আমি বিশ্বাস, আমার মনে হয়েছে, এটা আমার ধারণা, আমার মনে হয়েছে এই যে মুসলিম নেতারা আন্দোলন করছেন এবং অনেকেই মনে করছেন যে বিজেপি এবং তৃণমূল দুটোই সমান আমাদের কাছে, দুটোই আমাদের কাছে শত্রু। তা দুটোই যদি শত্রু হয়ে থাকে তাহলে মুসলমানরা যাবে কোথায়? তাদের বাঁচার রাস্তাটা কি? কারণ সিপিএম এখানে নীলিমায় নীল, কংগ্রেস এখানে জিরো, তাহলে কিছুই নেই। তাহলে বুদ্ধির কৌশলে মুসলিম লিডারদেরও কৌশল করে চলতে হবে, অর্থাৎ শত্রুর শত্রু আমার মিত্র। অর্থাৎ আপাত চোখে তৃণমূল পার্টি তোমার শত্রু মনে হলেও তোমাকে সেই তৃণমূলকে কাজে লাগাতে হবে। যেভাবে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি সত্যি যদি এটা বলতেন, তাহলে গোটা পশ্চিমবঙ্গে কেউ পুলিশের পারমিশন পেত না মিটিং করার। তাহলে আমি বলবো এত বড় একটা কাণ্ড চলছে, যেখানে আমাদের শত শত বছর ধরে যে ইসলাম ধর্ম, যে ভারতের স্বাধীনতা সংগ্রামের সবচেয়ে বেশি রক্ত যারা ঢেলেছিল, ভারতবর্ষের মানবতা, মনুষ্যত্ব এবং শান্তির প্রতীক হিসাবে যে যে ইসলাম ধর্মাবলম্বী মানুষ যে শান্তির বাণী নিয়ে এসেছেন, এবং সেই ওয়াকফ সম্পত্তি মানে সেই দেবত্ব সম্পত্তি, তাদের দেবত্ব সম্পত্তি এবং দেবত্ব সম্পত্তিকে কেন্দ্র করে যে সমাজ, মুসলিম যে সমাজ, সেই সমাজকে চিরকালের জন্য ধ্বংস করে তথাকথিত কুৎসিত হিন্দুত্ববাদীরা হিন্দু ধর্মের দিকে ঠেলে দিচ্ছে। আমি কুৎসিত, আমি টুনাটুনি হিন্দু বলছি, আমি কিন্তু সনাতনী শব্দটা ব্যবহার করছি না। সনাতন হতে পারে, মুখ্যমন্ত্রী এটা কৌশল নিলেন না তো? তার কারণ দেখুন, ভারত একটা যুক্তরাষ্ট্র, এই যুক্তরাষ্ট্রের যেটা মূল বিষয় সেটা সমস্ত বেশি ক্ষমতাটা থাকে কেন্দ্রের হাতে, রাজ্যের হাতে অল্প অল্প ক্ষমতা। এবং সংবিধানের 256 নম্বর ধারা বলছে কেন্দ্রের আইন রাজ্য সরকার যদি না মানে তাহলে রাজ্যের রাষ্ট্রপতি শাসন জারি করতে পারে। ফলত এই বিজেপি এই আইনের বিরুদ্ধে কিন্তু রাজ্য সরকার মামলা না করলেও রাজ্যের প্রধান বিরোধী দল তৃণমূলের 2 জন এমপি মামলা করেছে। এই একজন অত্যন্ত ভালো মানুষ আছেন মহুয়া মৈত্র, আর একজন এমপি ডেরেক ওব্রায়েন, এরকম একজন। ফলে আমার যেটা বিশ্বাস, এই দুটো মানুষের বুকের পাটা আছে কি যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানবেন না অথচ মামলা করবেন। তার মানে মামলাটা মুখ্যমন্ত্রীর সহযোগিতাতেই বা নির্দেশেই হয়েছে। গেল 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, মুখ্যমন্ত্রী যদি প্রকাশ্যে চিৎকার করে বলে মামলা আন্দোলন করো, আন্দোলন করো, আন্দোলন করো, তাহলে এটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর আঘাত হতে পারে এবং সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতির শাসন জারি হতে পারে। তাহলে এটা হতে পারে কি যে মুখ্যমন্ত্রী এটা একটা কৌশল করলেন। আমি কেন বলছি, সম্ভবত গত পরশুদিন মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদের যে তথাকথিত সাম্প্রদায়িক দাঙ্গা, আর সাম্প্রদায়িক দাঙ্গার নাম করে বিজেপি কৌশল করে, যেটা দা হিন্দুতে বেরিয়েছে যে আরএসএস বিজেপি কৌশল করে লোক ঢুকিয়ে দাঙ্গা করেছে, দাঙ্গা করলে দুটো পক্ষের মানুষের ক্ষয়ক্ষতি হবে। এই দাঙ্গার প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী যে বক্তব্যটা রেখেছেন, সেই একই মঞ্চ থেকে সম্ভবত ধুলিয়ান বা কোথাও মুর্শিদাবাদের, সেখান থেকে তিনি যে মারাত্মক কথাটা বলেছেন, যেটা বিতর্ক তৈরি হয়েছে, যেটা মুসলিম সমাজকে হতাশ করেছে, মুসলিমরা ব্যথা পেয়েছে, অত্যন্ত ব্যথা করেছেন, তৃণমূলপন্থী যারা মুসলমান তারাও ব্যথা পেয়েছেন। সেখান থেকে তিনি কথা বলেছেন যে ওয়াকফ আইন পশ্চিমবঙ্গে করবেন না, আমার উপর ছেড়ে দেন। প্রথম কথা, আমার উপর ছেড়ে দেন বলে তিনি যেটা বলছেন সেটা একটি অযৌক্তিক, অসাংবিধানিক কথা। তার কারণ কেন্দ্রের আইন পশ্চিমবঙ্গ সরকারের, কেন কোনো সরকারের, রাজ্য সরকারের 14 গোষ্ঠীর ক্ষমতা নেই সেটা ভায়োলেট করে। যেহেতু আইনটা হয়েছে সেন্ট্রালের, আইনটা মানতে বাধ্য। সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করেছেন, হয়তো দেখুন, গতকাল আমি সন্দেশখালিতে ওয়াকফ মিটিংয়ে বক্তব্য রাখতে গেছিলাম, যেখানে হাজার হাজার লোক, এবং সেই মিটিংয়ে আমাদেরকে পাহারা দিয়েছে, সেখানে বিজেপির লোক প্রচুর ছিল যেহেতু বর্ডার এলাকা, সেখানে আমাদের পাহারা দিয়েছে কারা? পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ। আবার পশ্চিমবঙ্গে আজ এই মুহূর্তে বিভিন্ন জায়গায় ওয়াকফ আন্দোলন হচ্ছে। আমি গত 3 দিন আগে ওয়াকফ আন্দোলনে মিটিং করে এসেছি, আবার বহু লোক নিয়ে 11 তারিখ একটা অনেক বড় মিটিংয়ে যাচ্ছি। তার মানে হচ্ছে
ওয়াকফ নিয়ে আন্দোলন করার হলে দিল্লি গিয়ে করুন, যদি রাজ্যে কোনো রকম কোনো আন্দোলন করেন সবচেয়ে বড় শত্রু আমিই হব, এমনটাই বিস্ফোরক মন্তব্য করছেন রাজ্যেরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কী বলবেন? এটা গতকালকের খবর আমরা টিভিতে দেখলাম, সোশ্যাল মিডিয়াতে দেখেছি, এবং এই খবরটা মুসলিম সমাজকে তোলপাড় করে দিয়েছে। কারণ মুসলিমদের যে ভয়াবহ বিপদ ঘনিয়ে এসেছে, আরএসএস যেভাবে, বিজেপি যেভাবে মুসলমানদের নানা রকমভাবে টর্চার অত্যাচার শুরু করেছে, এবং যাদের মুসলমানদের মুসলিম ধর্ম অস্তিত্ব টিকিয়ে রাখা মুসলমান ভাইদের পক্ষে একটা যে কঠিন হয়ে দাঁড়িয়েছে, মূলত এই আইনের মধ্য দিয়ে, ওয়াকফ আইনের মধ্য দিয়ে যেটা করতে চাইছে সেটা খুব ভালো করে যদি বোঝার চেষ্টা করেন তাহলে দেখবেন এটা হচ্ছে, আমি একটা বইও লেখা শুরু করেছি, সেটা হচ্ছে ইসলাম থেকে হিন্দুত্বকরণ। ওয়াকফ একটা প্রচেষ্টা বা ওয়াকফ একটা পদক্ষেপ, অর্থাৎ এই যে শত শত বছর ধরে ভারতবর্ষের যে ইসলাম ধর্মাবলম্বী মানুষ এবং ইসলাম ধর্ম, এটাকে ধ্বংস করে দিয়ে তাদেরকে হিন্দু হতে বাধ্য করা চারিদিক থেকে, যেমন তাদের মসজিদ, তাদের মক্তব, তাদের গোরস্থান, তাদের মাজার সব কেড়ে নেওয়া। যদি মসজিদ, যদি গোরস্থানগুলো কেড়ে নেয়, যেমন শুরু করে দিয়েছে কেড়ে নেওয়া, আমরা উত্তরপ্রদেশে দেখেছি 20 একর না 23 একর একটা কবরস্থান দখল নিয়ে নিল, মানে আইনটা হওয়ার পরের দিন, 4 কি 5 এপ্রিল হবে। তাহলে সেখানকার মানুষ কবর দেবে কোথায়? সেখানকার মানুষকে পোড়াতে হবে, তাই তো? তাহলে মাটি দিতে পারবে না। আবার ওয়াকফের সম্পত্তিগুলো যেহেতু ইমানের ওপর নির্ভর করে, মানে বিশ্বাসের ওপর, যেটা শত শত বছর ধরে আছে, ফলে 95% ওয়াকফ সম্পত্তির সেইভাবে তো কোনো রেকর্ড নেই, দলিল নেই। কারণ এটা তো বহু বছর ধরে সেই 1200 খ্রিস্টাব্দ 1300 খ্রিস্টাব্দ পর হয়ে আসছে। ফলে এরা আইনের প্যাঁচ দিয়ে মসজিদটা নিয়ে নেবে। তাহলে মসজিদটা নিয়ে নিলে মুসলিম ধর্মাবলম্বী মানুষ তার প্রার্থনা করতে পারবেন না। অর্থাৎ একটা মসজিদকে কেন্দ্র করে যে একটা সমাজ গড়ে উঠেছে, একটা ইউনিটি তৈরি হয়েছে মুসলমান সমাজে, যে কারণে মুসলমানরা খুব স্ট্রং, খুব ইউনিটটা ওদের খুব স্ট্রং থাকে, একত্রভাবে থাকে। বলে মসজিদকে কেন্দ্র করে তাদের মাজার হয়েছে, তাদের মক্তব হয়েছে, তাদের খানকা হয়েছে, তাদের বিভিন্ন কিছু যে হয়েছে, মানে আল্লাহর সম্পত্তির ওপরে তাদের যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে আরম্ভ করে কবরস্থান পর্যন্ত আল্লাহর সম্পত্তির মধ্যে হয়েছে। এগুলো আইনের প্যাঁচ দিয়ে বিজেপি, নরেন্দ্র মোদী সরকার কেড়ে নিচ্ছে এবং হিন্দু করে দিচ্ছে, যেটা আরএসএসের ঘোষিত নীতি। এক্ষেত্রে এই অসহায় মানুষদের কাছে বাঁচার রাস্তা একমাত্র পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেটা ছিল বলে তারা মনে করে, সেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দিয়ে যখন এমন কথা বেরোচ্ছে, প্রথম কথা, যেহেতু এটা সেন্ট্রালের আইন, যেহেতু এটা সাবজুডিস কেস, যেহেতু এটা সেন্ট্রাল মানে দিল্লি, তাহলে দিল্লি গিয়ে আন্দোলন করো, এটা লজিক্যাল নয়, এটা যুক্তিপূর্ণ কথা মুখ্যমন্ত্রী বলেননি। কিন্তু এমন হতে পারে মুখ্যমন্ত্রী এটা কৌশল নিলেন না তো। তার কারণ দেখুন, ভারত একটা যুক্তরাষ্ট্র, এই যুক্তরাষ্ট্রের যেটা মূল বিষয়, সেটা সমস্ত বেশি ক্ষমতাটা থাকে কেন্দ্রের হাতে, রাজ্যের হাতে অল্প অল্প ক্ষমতা। এবং সংবিধানের 256 নম্বর ধারা বলছে, কেন্দ্রের আইন রাজ্য সরকার যদি না মানে তাহলে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করতে পারে। ফলত এই বিজেপি এই আইনের বিরুদ্ধে কিন্তু রাজ্য সরকার মামলা না করলেও রাজ্যের প্রধান বিরোধী দল তৃণমূলের 2জন এমপি মামলা করেছে। এই একজন অত্যন্ত ভালো মানুষ আছেন, মহুয়া মৈত্র, আর একজন এমপি ডেরেক ওব্রায়েন, এরকম একজন। ফলে আমার যেটা বিশ্বাস, এই দুটো মানুষের বুকের পাটা আছে কি যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানবেন না অথচ মামলা করবেন।
তার মানে মামলাটা মুখ্যমন্ত্রীর সহযোগিতাতেই বা নির্দেশেই হয়েছে। গেল 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, মুখ্যমন্ত্রী যদি প্রকাশ্যে চিৎকার করে বলে মামলা আন্দোলন করো আন্দোলন করো আন্দোলন করো, তাহলে এটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর আঘাত হতে পারে এবং সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতির শাসন জারি হতে পারে। তাহলে এটা হতে পারে কি যে মুখ্যমন্ত্রী এটা একটা কৌশল করলেন। আমি কি কেন বলছি, সম্ভবত গত পরশুদিন মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদের যে তথাকথিত সাম্প্রদায়িক দাঙ্গা আর সাম্প্রদায়িক দাঙ্গার নাম করে বিজেপি কৌশল করে, যেটা দা হিন্দুতে বেরিয়েছে যে আরএসএস বিজেপি কৌশল করে লোক ঢুকিয়ে দাঙ্গা করেছে, দাঙ্গা করলে দুটো পক্ষের মানুষের ক্ষয়ক্ষতি হবে। এই দাঙ্গার প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী যে বক্তব্যটা রেখেছেন সেই একই মঞ্চ থেকে, সম্ভবত ধুলিয়ান বা কোথাও মুর্শিদাবাদের, সেখান থেকে তিনি যে মারাত্মক কথাটা বলেছেন এটাই বিতর্ক তৈরি হয়েছে, যেটা মুসলিম সমাজকে হতাশ করেছে। মুসলিমরা ব্যথা পেয়েছে, অত্যন্ত ব্যথা পেয়েছেন। তৃণমূলপন্থী যারা মুসলমান তারাও ব্যথা পেয়েছেন। সেখান থেকে তিনি কথা বলেছেন যে ওয়াকফ আইন পশ্চিমবঙ্গে করবেন না, আমার ওপর ছেড়ে দেন। প্রথম কথা, আমার ওপর ছেড়ে দেন বলে তিনি যেটা বলছেন সেটা একটি অযৌক্তিক অসাংবিধানিক কথা। তার কারণ কেন্দ্রের আইন পশ্চিমবঙ্গ সরকারের কেন, কোনো সরকারের, রাজ্য সরকারের 14 গোষ্ঠীর ক্ষমতা নেই সেটা ভায়োলেট করে। যেহেতু আইনটা হয়েছে সেন্ট্রালের, আইনটা মানতে বাধ্য। সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করেছেন, হয়তো দেখুন, গতকাল আমি সন্দেশখালিতে ওয়াকফ মিটিংয়ে বক্তব্য রাখতে গিয়েছিলাম, যেখানে হাজার হাজার লোক, এবং সেই মিটিংয়ে আমাদেরকে পাহারা দিয়েছে, সেখানে বিজেপির লোক প্রচুর ছিল যেহেতু বর্ডার এলাকা, সেখানে আমাদের পাহারা দিয়েছে কারা? পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ। আবার পশ্চিমবঙ্গে আজ এই মুহূর্তে বিভিন্ন জায়গায় ওয়াকফ আন্দোলন হচ্ছে। আমি গত 3 দিন আগে ওয়াকফ আন্দোলনে মিটিং করে এসেছি, আবার বহু লোক নিয়ে 11 তারিখে একটা অনেক বড় মিটিংয়ে যাচ্ছি। তার মানে হচ্ছে, একদিকে মুখ্যমন্ত্রী বলছেন যে ওয়াকফ আন্দোলন করবেন না, ওয়াকফ আন্দোলন করলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। অন্যদিকে পশ্চিমবঙ্গের পুলিশকে বলছে তোমরা এদের গার্ড করো, এরা যাতে বিপদে না পড়ে, তোমরা পুলিশ পারমিশন দিচ্ছে। তাহলে দুটো হয় কি করে? তাহলে বুঝতে হবে এটাও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা কৌশলটা এই আইন বাঁচিয়ে, যুক্তরাষ্ট্রীয় কাঠামোর আইন বাঁচিয়ে তিনি মুখে বলছেন, সরকারের একজন দায়িত্বশীল সরকারের মুখ্যমন্ত্রী হিসাবে বলছেন এই আন্দোলন করবেন না, কিন্তু আন্দোলনকারীদের উৎসাহ দিচ্ছে তোমরা আন্দোলন করো, তোমাদের আন্দোলন না করলে বিপদ। তাহলে আমরা যারা আন্দোলনকারী, আমি আমার মনে হয়েছে, এটা আমার ধারণা, আমার মনে হয়েছে এই যে মুসলিম নেতারা আন্দোলন করছেন এবং অনেকেই মনে করছেন যে বিজেপি এবং তৃণমূল দুটোই সমান আমাদের কাছে, দুটোই আমাদের কাছে শত্রু। তা দুটোই যদি শত্রু হয়ে থাকে তাহলে মুসলমানরা যাবে কোথায়? তাদের বাঁচার রাস্তাটা কি? কারণ সিপিএম এখানে নীলিমায় নীল, কংগ্রেস এখানে জিরো, তাহলে কিছুই নেই। তাহলে বুদ্ধির কৌশলে মুসলিম লিডারদেরও কৌশল করে চলতে হবে, অর্থাৎ শত্রুর শত্রু আমার মিত্র। অর্থাৎ আপাত চোখে তৃণমূল পার্টি তোমার শত্রু মনে হলেও তোমাকে সেই তৃণমূলকে কাজে লাগাতে হবে। যেভাবে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি সত্যিই যদি এটা বলতেন, তাহলে গোটা পশ্চিমবঙ্গে কেউ পুলিশের পারমিশন পেত না মিটিং করার। তাহলে আমি বলবো, এত বড় একটা কাণ্ড চলছে যেখানে আমাদের শত শত বছর ধরে যে ইসলাম ধর্ম, যে ভারতের স্বাধীনতা সংগ্রামের সবচেয়ে বেশি রক্ত যারা ঢেলেছিল, ভারতবর্ষের মানবতা, মনুষ্যত্ব এবং শান্তির প্রতীক হিসাবে যে ইসলাম ধর্মাবলম্বী মানুষ যে শান্তির বাণী নিয়ে এসেছেন, এবং সেই ওয়াকফ সম্পত্তি মানে সেই দেবত্ব সম্পত্তি, তাদের দেবত্ব সম্পত্তি এবং দেবত্ব সম্পত্তিকে
কেন্দ্র করে যে সমাজ, মুসলিম যে সমাজ, সেই সমাজকে চিরকালের জন্য ধ্বংস করে তথাকথিত কুৎসিত হিন্দুত্ববাদীরা হিন্দু ধর্মের দিকে ঠেলে দিচ্ছে। আমি কুৎসিত, আমি টুনাটুনি হিন্দু বলছি, আমি কিন্তু সনাতনী শব্দটা ব্যবহার করছি না। সনাতনীর সঙ্গে এদের কোনো সম্পর্ক নেই। এরা টুনাটুনি, এরা গোবর খায়, এরা গরুর মুত খায়, এরা সন্ত্রাসবাদী, এরা রেপিস্ট, এরা খুনি। প্রকৃত যে হিন্দু, সেই প্রকৃত হিন্দু অনেক উদার, অনেক মানবিক, অনেক গণতান্ত্রিক, অনেক ধর্মনিরপেক্ষ। তো এখানে বিজেপি কৌশল করে এই যে মুসলিম ধর্মটাকে শেষ করে দিয়ে প্রায় হিন্দু করে দিচ্ছে, করার চেষ্টা করছে জোর করে। এর বিরুদ্ধে লড়াই করতে গেলে একটু বল দরকার, মানে বন্ধু দরকার, মানে সবাইকে রাগিয়ে দিলাম। তৃণমূলও আমার শত্রু, কংগ্রেসও আমার শত্রু, সিপিএম বলে কিছু নেই, কংগ্রেস জিরো, আমি তখন নীলিমায় নীল হয়ে যাব। তাই মুসলমান বন্ধুদের আমি বলবো, মুখ্যমন্ত্রী যা বলছে বলুক, মুখ্যমন্ত্রীর ডিউটি সেটা যেটা করছে। আর সত্যি কথা বলতে, মুখ্যমন্ত্রী যদি মন থেকে এটা বলে থাকেন, তাহলে আমি বলবো মুখ্যমন্ত্রীর 14 গোষ্ঠী এলেও এই আন্দোলন আটকাতে পারবে না। কারণ মুখ্যমন্ত্রী নিজে জানে আল্লাহর সম্পত্তিকে রক্ষা করবে আল্লাহর সৈনিকরা, আর আল্লাহর সৈনিক মানে কোটি কোটি, মানে সীমাহীন। এটা মুখ্যমন্ত্রী জানেন। তাই আমি বিশ্বাস করি সচেতন মুখ্যমন্ত্রী, মানবিক মুখ্যমন্ত্রী, যিনি সব মানুষকে নিয়ে চলছেন পশ্চিমবঙ্গে, তিনি একটা কৌশলী কথা বলেছিলেন, তাতে আইনটাও বাঁচলো, আবার আন্দোলনটাও চলতে থাকলো। আমাদের আন্দোলনকারীদের এই বিষয়টাকে ভাবতে অনুরোধ করছি আমি।